প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের অসীম স্যার। আজকে বেশ কিছুদিন গ্যাপে আমি তোমাদের সামনে এলাম ক্লাস করাতে। ক্লাস 12-এর ইকোনমিক্সের ক্লাস আমি নিচ্ছি, তোমরা জানো। বিভিন্ন ব্যক্তিগত সমস্যার জন্য অনেক সময় এবং নানা কাজে ব্যস্ত থাকি, তাই অনেক সময় এই তোমাদের জন্য ভিডিওটা প্রস্তুত করতে পারিনি, আমি দুঃখিত। তবে চেষ্টা করব তোমাদের ক্লাসগুলি যত সম্ভব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। যাই হোক, আমি আলোচনাতে আসছি। আমরা তৃতীয় অধ্যায় শুরু করেছিলাম এবং তোমাদের আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে 1980-র দশক থেকে ভারতের অর্থব্যবস্থার অবস্থাটা খুব খারাপ হয়ে গিয়েছিল, যার ফলে এই যে আর্থিক দুরবস্থা থেকে উত্তরণের জন্য ভারত সরকার 1991 সালে এক নতুন অর্থনৈতিক নীতি গ্রহণ করলেন এবং সেই নীতির যে তিনটি বিশেষ বিষয় ছিল, একটি ছিল উদারীকরণ, একটি বেসরকারীকরণ আর একটি বিশ্বায়ন। আমরা তোমাদের উদারীকরণের ব্যাপারটা গত ক্লাসে আমি আলোচনা করেছি। আজকে যে দুটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, সেটি একটা হলো বেসরকারীকরণ। এখন প্রশ্ন হচ্ছে যে বেসরকারীকরণ জিনিসটা কি? বেসরকারীকরণ বলতে বোঝায় যে সরকারি যে উদ্যোগ বা সরকারি যে কোম্পানিগুলি, সেগুলির পরিচালনা এবং মালিকানা বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়া। তোমরা জানো যে উদার অর্থনীতির একটি মুখ্য দিক ছিল এই বেসরকারীকরণ। এখন এই বেসরকারীকরণটা এখানে আমরা লিখে রেখেছি, দেখো, সরকারি উদ্যোগের পরিচালনা এবং মালিকানা বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়া, সেটির সংক্ষেপে বেসরকারীকরণ বলে। এটা দুইভাবে হতে পারে। সরকারি কোম্পানিগুলির মালিকানা এবং ব্যবস্থাপনা থেকে সরকার সরে দাঁড়ালেন, অর্থাৎ সরকার হাতেই ছিল পরিচালনার দায়িত্ব, মালিকানা ছিল, সরকার সেখান থেকে নিজেকে গুটিয়ে নিলেন। আরেকটা হতে পারে সরকার কোম্পানিকে সরাসরি বিক্রি করে দিতে পারেন কোনো বেসরকারি কোম্পানির কাছে। সরকারি যে প্রতিষ্ঠানগুলি, যেগুলি আমরা বলি পিএসইউ মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা পিএসসি, অ্যাকচুয়ালি পিএসইউর একটি অংশ হচ্ছে পিএসসি। পিএসসিটা জেনারেলি কমার্শিয়াল যে বিষয়গুলি, সেই কমার্শিয়াল এন্টারপ্রাইজগুলি যেগুলি ফুললি ওন্ড অ্যান্ড ম্যানেজড বাই দি গভর্নমেন্ট, যেমন মনে করে রেলওয়ে, পোস্ট, এইগুলি, ডিফেন্স, ব্যাংক, এটসেট্রা। তো সরকার এগুলি ছিল সরকারের হাতে। 51% অ্যান্ড মোর দেন ইট, অর্থাৎ 51% বা তার থেকে বেশি মালিকানা সরকারের হাতে ছিল, সরকার পরিচালনা করতেন। উদার অর্থনীতির এই নীতির যে বেসরকারীকরণের নীতি, সেই নীতির ফলে সরকার কি করলেন, এই কোম্পানিগুলির যে পরিচালনার যে দায়িত্বগুলি, সরকার কোম্পানিগুলি কিছু শেয়ার বিক্রি করে বেসরকারি কোম্পানির হাতে তুলে দিলেন এবং পিএসসিগুলি যাতে আরও ভালোভাবে পরিচালিত হতে পারে তার জন্য সেগুলি অনেক ক্ষেত্রে সরকার কী করলেন, স্বায়ত্ত শাসনের অনেক ক্ষেত্রে তাদের অধিকার দিলেন। এখন দেখো, সরকার কেন এটা করেছিলেন? অ্যাকচুয়ালি সরকারের আশা ছিল যে যদি এই বেসরকারীকরণ হয় তাহলে বেসরকারি যে লগ্নি, অর্থাৎ বেসরকারি যে পুঁজি এবং পরিচালন দক্ষতা, এই দুইয়ের একটা সমন্বয় ঘটবে এবং এতে সরকারি উদ্যোগগুলির কর্মক্ষমতার উন্নতি সম্ভব হবে। আরেকটা সরকার ভেবেছিলেন যে বেসরকারীকরণের মাধ্যমে মানে ফরেন যে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, সেটার পরিমাণও বাড়বে। কাজেই এই উদ্দেশ্যে সরকার কি করলেন, এই বেসরকারীকরণ করলেন পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলিকে। এবং এগুলিকে করতে গিয়ে সরকারের যে পিএসসিগুলি ছিল, অর্থাৎ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলি, সেগুলি গুরুত্ব অনুসারে সরকার সেগুলিকে কতগুলি ভাগে ভাগ করলেন। তোমাদের বই আছে, দেখবে, মহারত্ন, নবরত্ন, মিনিরত্ন, এরকমভাবে সরকার ভাগ করলেন। অর্থাৎ সেগুলিকে কোনগুলিকে কতটুকু পরিমাণ বেসরকারি হাতে দেওয়া যায়,
মানে কতটুকু পরিমাণ তাদের স্বায়ত্ত শাসন দেওয়া যায় সেইগুলি ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিলে। তাহলে তোমরা বুঝতে পারছো যে বেসরকারীকরণের অর্থই হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলিকে বেসরকারি হাতে তার পরিচালনা দায়িত্ব সব কিছুকে তুলে দেওয়া, এবং সরকার যখন তার শেয়ারটা মানে বেসরকারি ক্ষেত্রে বিক্রি করছেন সেটাকে আমরা বলি বিলগ্নীকরণ করা। এ নিয়ে অনেক মতভেদ আছে, অনেকে সরকারি প্রতিষ্ঠানের বিলগ্নীকরণের বিরোধিতা করেছেন, নানা যুক্তি দেখিয়েছেন। যাই হোক, আমি ওই সমস্ত বেশি আলোচনায় আসছি না, সংক্ষেপে বিষয়টা তোমাদের বোঝাতে চাইছি যে বেসরকারীকরণ জিনিসটা কি। নেক্সট যে বিষয়টা হলো সেটা হলো বিশ্বায়ন। এই যে বিশ্বায়ন, গ্লোবালাইজেশন ব্যাপারটা কি? যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখি তাহলে আমরা বলতে পারি বিশ্ব অর্থনীতির সাথে দেশীয় অর্থনীতির একটা সংযোগ স্থাপন। কিন্তু বিশ্বায়নের ধারণাটা অনেক বড়। শুধু দেশীয় অর্থনীতিকে বিশ্ব অর্থনীতির সাথে সংযোগ স্থাপনটাই যে একমাত্র বিশ্বায়ন তা নয়, এটা বলতে পারে বিশ্বায়নের একটা দিক। অ্যাকচুয়ালি বিশ্বায়ন আইডিয়াটা অনেক বড়। সেখানে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক সমস্ত ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে একটা সংযোগ স্থাপন, সেটার নাম হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়নের মাধ্যমে সমস্ত পৃথিবীটা একটা পরিবারে পরিণত হয়ে গেছে। আজকে ভারতবর্ষে একটা ঘটনা ঘটলে আমেরিকায় লোকরাও তা দেখছে, এবং এর প্রভাব কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে আমেরিকার উপরে পড়ছে। বা আমাদের প্রতিবেশী কোনো রাষ্ট্রের যে কোনো কিছু হলে তার প্রভাব আমাদের এখানেও পড়ছে। তাহলে বিশ্বায়ন একটা বড় ধারণা। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা এই মানে দেশীয় অর্থব্যবস্থাটাকে বিদেশি অর্থনীতির সাথে একত্রিত করে দেওয়া, মানে সংযোগ স্থাপন করার নাম হলো বিশ্বায়ন। কিন্তু মূলত বিশ্বায়নটা অনেক বড় জিনিস। এই বিশ্বায়নের যে একটা দিক সেটা হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিংটা কি? এখানে একটা আউটসোর্সিং একটা সংক্ষিপ্ত ডেফিনেশন আছে, আমি এটা বলছি তোমাদের। ইট ইজ এ বিজনেস প্র্যাকটিস of hiring a party outside a company to perform services and create goods that traditionally were performed in-house by the company's own employees and staff. It is a cost-cutting measure. তার মানে কি? অর্থাৎ আউটসোর্সিং ব্যাপারটা হচ্ছে, মনে করো যে সময় একটা কোম্পানি, মনে করো তার বিজ্ঞাপনের কাজটা, সেই যে দ্রব্যটা তৈরি করছে তার তো একটা মার্কেটিং করতে হবে, সেটা বিক্রি করতে গেলে তার মার্কেটিং দরকার। সেই মার্কেটিংয়ের কাজটা আগে কোম্পানি তার নিজের শ্রমিকদের দিয়ে করাতো। কিন্তু সে দেখলো যে মার্কেটিং করার জন্য সমগ্র বিশ্বব্যাপী অনেক সংস্থা আছে যারা বিভিন্ন কোম্পানির মার্কেটিংয়ের দায়িত্বটা নেয়। এখন এই কোম্পানি দেখলো যে তার নিজের এমপ্লয়ীদের দিয়ে কাজ করালে তার যে খরচটা হয় বা যতটুকু পরিসরে তার দ্রব্যের মার্কেটিং করা যায়, যদি যারা মার্কেটিং করে সেই কোম্পানির হাতে তুলে দেওয়া যায় তাহলে অনেক কম খরচে কোম্পানির দ্রব্যের মার্কেটিংটা অনেক বড় হবে। তখন সে কি করলো, নিজের কোম্পানির তাদেরকে দিয়ে কাজটা না করে সে আউটসোর্সিং করলো, অর্থাৎ বাইরে থেকে এনে তাদের দিয়ে এই কাজটা করালো। তো বিশ্বায়নের ফলে কি হয়েছে, সমগ্র বিশ্বে আউটসোর্সিংটা বেড়ে গেছে। এখানে দেখো তোমাদের বইয়ে লেখা আছে যে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে একটি কোম্পানি নিয়মিতভাবে বাহ্যিক উৎসগুলি থেকে পরিষেবা গ্রহণ করতে পারে। বুঝতে পারছো? বিভিন্ন ধরনের পরিষেবা পাওয়া যায়। পরিষেবা শুধু এক বিজ্ঞাপন নয়, যেমন সুরক্ষার ক্ষেত্রে পাওয়া যায়, কম্পিউটার পরিষেবার ক্ষেত্রে পাওয়া যায়, আইনি পরামর্শের ক্ষেত্রে পাওয়া যায়। কাজেই এই বিভিন্ন দিক থেকে আউটসোর্সিং হয়। একটা কোম্পানি আউটসোর্সিংয়ের সুবিধা নিতে পারে। আজকের যুগে আউটসোর্সিংয়ের যে কাজকর্ম এটা অনেক বেশি বেড়ে গেছে। বিশেষত এখন যে টেকনোলজি যুগ, সেগুলিতে আউটসোর্সিংয়ের কাজের পরিধিও বেড়েছে এবং বিভিন্ন কোম্পানিগুলি আউটসোর্সিংয়ের সুবিধাটা নিচ্ছে। হিসাব রক্ষণ, ব্যাংকিং পরিষেবা, এই সবগুলি ক্ষেত্রে।
তবে এই আউটসোর্সিংয়ের যে সুবিধা, মনে করো এখানে মানে বর্তমান বিশ্বে হিসাব রক্ষণ, ব্যাংকিং পরিষেবা, রেকর্ডিং, ক্লিনিক্যাল পরামর্শ, শিক্ষাদান ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কোম্পানির মাধ্যমে আউটসোর্সিং হচ্ছে। ভারতও সেটার সাথে জড়িত আছে। ভারতে কম মজুরিতে সুদক্ষ লোক পাওয়া যায়। কাজেই ভারতও বিশ্বে এই আউটসোর্সিংয়ের একটা গুরুত্বপূর্ণ স্থান হিসাবে বিবেচিত হচ্ছে। এই ব্যাপারটা হলো আউটসোর্সিংয়ের বিষয়টা। এখন নেক্সট যেটা তোমাদের বই আছে সেটা হলো এই তোমার বিশ্ব বাণিজ্য সংস্থা। বিশ্বায়নের ক্ষেত্রে বিশ্বায়নের কাজকে অনেকটা ত্বরান্বিত করেছে এই বিশ্ব মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই বিশ্ব বাণিজ্য সংস্থার এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আগে একটা সংস্থা যেমন গ্যাট, এটা একটা হলো জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। এটা গ্যাট চুক্তি হয়েছিল 1948 সালে। 118টা দেশ তাতে অংশগ্রহণ করে। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল যে আন্তর্জাতিক বাণিজ্যের পথে যে শুল্ক এবং কোটার বাধা আছে সেটাকে দূর করে বিশ্ব বাণিজ্যটাকে আরও অনেক বেশি প্রসারিত করা। তোমরা জানো যে বিভিন্ন দেশ, যেমন আমরা দেখেছি যে যখন সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাদের দেশীয় শিল্পগুলিকে উন্নত করতে হবে, সেক্ষেত্রে সরকার কিন্তু কোটা পদ্ধতি, আমদানির ক্ষেত্রে কোটা প্রয়োগ করেছিলেন এবং শুল্কও ছিল, ট্যাক্স। তোমাদের আমি বলেছি কোটা পদ্ধতিটা কি। মনে করে আমি 100টা দ্রব্য আমি বাইরে থেকে আমদানি করছি, আমি কি করব? এখন সরকার ফিক্স করে দিলেন না, এখন থেকে আমরা আমদানির কোটাটা হবে 50টা, অর্থাৎ 50টা দ্রব্য আমরা আমদানি করব, বাকি 50টা কি হবে? বাকি 50টা আমার দেশে তৈরি হবে। এতে আমার দেশীয় শিল্পগুলি, ইন্ডাস্ট্রি ডেভেলপড হবে। তো এইভাবে কোটা করা হতো। অনেক সময় দেশীয় শিল্পকে রক্ষা করবার জন্য বিদেশ থেকে যে দ্রব্যগুলি আসছে তার উপরে শুল্ক, বেশি পরিমাণে ট্যাক্স বসিয়ে দেওয়া হতো। ট্যাক্স বসিয়ে দিলে কি হবে? ওই দ্রব্যগুলি, মনে করো বিদেশ থেকে যে দ্রব্য আসছে তার উপর যদি বেশি পরিমাণে ট্যাক্স বসিয়ে দেওয়া হয়, তাহলে তার যে বিক্রয় মূল্য, দেশের বাজারে বিক্রয় মূল্য অনেক বেশি হবে। তখন ক্রেতারা দেখবে যে তার থেকে কম দামে আমি আমার দেশের তৈরি দ্রব্য পাচ্ছি, কাজে আমার ওটা কেনার দরকার নেই। এতে আমাদের দেশীয় শিল্প আরও উৎসাহিত হবে, তার দ্রব্যের চাহিদা বাড়বে এবং ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে। এইভাবে ওই সময় প্রায় দেশই এই ধরনের পদ্ধতি গ্রহণ করত, মানে শুল্ক এবং এই কোটা। গ্যাট চুক্তির একটা উদ্দেশ্য ছিল যে আন্তর্জাতিক বাণিজ্যকে বিস্তৃত করার জন্য এই যে বিভিন্ন দেশ যে ট্যাক্স বসাচ্ছে, কোটা প্রয়োগ করছে, সেই যে আন্তর্জাতিক ক্ষেত্রে এইগুলি একটা বাধা ছিল, সেই বাধাগুলিকে দূর করে দেওয়া। কিন্তু দেখা গেছে যে গ্যাট হওয়ার পরেও গ্যাটের যে কার্যকরী যে মেম্বাররা ছিলেন, তারা যে সিদ্ধান্তগুলি অনেক সময় নিতেন, দেখা যেত অনেক দেশগুলি কিন্তু সেগুলি মানত না ঠিকভাবে। তখন তারা ফিল করলেন যে এভাবে হলে গ্যাটের যে উদ্দেশ্যটা সেটা সফল হবে না। তাই গ্যাট চুক্তিরই একটা ফলস্বরূপ এই WTOর মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের জন্ম হলো। এটা হলো 1995 সালে। মেম্বার ছিলেন বিভিন্ন মেম্বার কান্ট্রি 164। এই WTOটা কি করলো? WTO ছিল বাণিজ্য সংক্রান্ত বিষয়ে একটা আইনি একটা পদক্ষেপ নেওয়া, অর্থাৎ বিভিন্ন দেশকে যে নিয়মগুলি, সেই নিয়মগুলি প্রত্যেক দেশকে মেনে চলতে হবে, তার যারা স্বাক্ষর করবে। অর্থাৎ একটা দেশ WTOর আন্ডারে ঢুকে তার যে নিয়মকানুন সেটাকে লঙ্ঘন করে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য করতে পারবে না। একটা সুশৃঙ্খল পথে যাতে বাণিজ্যটা হয়। এটা বাণিজ্য সংক্রান্ত, দেখো এখানে লেখা আছে, এটা বাণিজ্য সংক্রান্ত আন্তর্জাতিক নিয়ম নিয়ে কাজ করে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য বিভিন্ন দেশের মধ্যে যে বাণিজ্যিক আদান প্রদান আছে সেটাকে আরও অনেক সহজ করা, অনেক সহজ করে দেওয়া, যাতে বিভিন্ন দেশগুলির মধ্যে
বাণিজ্যের যে মানে আদান প্রদান সেটা অনেক বাড়ে, হ্যাঁ, এবং আন্তর্জাতিক বাণিজ্য যাতে আরও অনেক বেশি প্রসারিত হয়, এই উদ্দেশ্যেই WTO গঠন করা হয়েছিল। ভারতবর্ষ WTO এর বিশ্ব বাণিজ্য সংস্থার একটা গুরুত্বপূর্ণ সদস্য, এবং ভারত সুষ্ঠু মানে বিশ্ববিধির যে বিধি গঠন বা নীতি প্রণয়ন, হ্যাঁ, সুরক্ষা প্রদান এবং উন্নয়নশীল বিশ্বের স্বার্থ রক্ষার সমর্থনে সর্বদা সামনের সারিতে আছে ভারতবর্ষ। তাহলে তোমরা বুঝতে পেরেছ বিশ্বায়নের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল এই WTO। আমরা এরপর এই অধ্যায়ের যে শেষ দিকটা আছে সেটা হলো সংস্কারকালীন সময়ে ভারতের অর্থনীতির একটি পর্যালোচনা। আমরা নেক্সট ক্লাসে আমি এই পরের পোরশনটা তোমাদের পড়াবো, সেই সাথে তোমাদের অনুশীলনী প্রশ্নগুলির উত্তর কী হবে সেটা আমি আলোচনা করে দেব। এখন এই প্রসঙ্গে একটু বলি, তোমাদের মধ্যে কয়েকজন ছাত্র রিকোয়েস্ট করেছে স্যার নোট যদি দেন তাহলে ভালো হয়। তা আমি তোমাদের বলি, অ্যাকচুয়ালি এখন যে বর্তমান যে এডুকেশন যে পলিসি বা সিস্টেমটা, আমরা যে CBSE ধাঁচের যে পড়াশোনা, সেখানে কিন্তু সেই আগের মতো নয় যে তুমি একেবারে এই প্রশ্নটা গতবার এসেছে এবার এটা আসবে না, তোমাকে সাজেস্টিভ ওয়েতে পড়ানো যাবে। হ্যাঁ, যে আমরা যেমন আগে পড়তাম এবার ঔরঙ্গজেব এসেছে তাহলে আগামীবার বাবর আসবে বা আকবর আসবে, এরকম কিন্তু নয়। এখন তোমাকে পুরো চ্যাপ্টারটা ভালো করে বুঝতে হবে, তাই তোমাদেরকে লেকচারটা খুব ভালো করে মানে শুনতে হবে, এবং ভালো করে চ্যাপ্টার বুঝতে পারলেই তোমরা এই প্রশ্নগুলির উত্তর কিন্তু সহজে করতে পারবে। হ্যাঁ, গেল এক। প্লাস কথা হলো তোমরা যখন আগামীতে অনেক বড় বড় ক্লাসে উঠবে, অনেক ভালো পরীক্ষা দেবে, হ্যাঁ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, ইকোনমিক্স কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেটা একদম IAS এর পরীক্ষার ক্ষেত্রেও ইকোনমিক্স দরকার আছে। হ্যাঁ, তুমি ত্রিপুরাতে TPSCর জন্য ইকোনমিক্সে তোমার আইডিয়ার দরকার আছে, বিভিন্ন চ্যাপ্টার থেকে কোয়েশ্চন থাকে, কাজে আগে চ্যাপ্টারটাকে তুমি ভালো করে বোঝো। হ্যাঁ, আর আমি এর আগের যে চ্যাপ্টারগুলি তোমাদের পড়িয়েছি সেখানে প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদের আমার আলোচনা থেকে বলে গেছি যে এটার উত্তর এই হবে এই হবে। তোমরা নিজেরা চেষ্টা করো, নিজেরা প্রশ্নগুলির উত্তর লেখো। তোমরা যে প্রশ্নগুলি খুব সহজভাবে তোমরা পারবে সেগুলি তো ঠিক আছে, তোমরা দু একটি প্রশ্নের উত্তর তোমরা ইচ্ছা করলে লিখে আমার কাছে পাঠাতে পারো। আমি আমার আজকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি এখানে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা লিখে নেবে 9436907530। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা ইচ্ছে করলে প্রশ্নের উত্তর লিখে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে সেন্ড করতে পারো। আমি দেখব যদি প্রশ্নগুলি ঠিক থাকে, ঠিক আছে। আর তোমরা অবশ্যই তোমাদের নাম, কোন স্কুলের ছাত্র সেটা লিখবে। আমি চেষ্টা করব যদি তোমাদের ভুল হয় তাহলে আমিও চেষ্টা করব তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নগুলির উত্তর দিয়ে দিতে, অথবা পরবর্তী ক্লাসে আমি আলোচনার মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেব। আজকে আর ক্লাসটা দীর্ঘায়িত করতে পারছি না। আর আমি আগেও বলেছি তোমাদের জন্য এখন অরিন্দম স্যারও তোমরা দেখতে পাচ্ছ ইংরাজির উপরে ক্লাস করছেন, দু একজন প্রফেসর আমাকে বলেছেন। আসলে সবাই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে নানাভাবে ব্যস্ত থাকে, কিন্তু সবাই চেষ্টা করছে তোমাদের জন্য যতটুকু তোমাদের আমরা সাহায্য করতে পারি। হয়তো এবছর নতুন, একটু তোমাদেরও কষ্ট হবে, আমরা তাও ক্লাস করতে গিয়ে একটু সময় লাগছে। নেক্সট ছাত্ররা এমনিতেই পেয়ে যাবে সব ইউটিউবে ইজিলি। যাই হোক, আজকে আর আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না। আমি নেক্সট দিন এই ক্লাসটা শেষ করে তোমাদের যে ম্যাক্রো ইকোনমিক্সের বইটা আছে, যেটা একদম টাচ করা হয়নি, আমি ভাবছি এই 3rd চ্যাপ্টার শেষের পরে ওই বইটা আমি ধরবো। অর্থাৎ নেক্সট ক্লাসে এটা 3rd চ্যাপ্টার শেষ হয়ে যাবে, পরবর্তী ক্লাস থেকে আমি সেটার ম্যাক্রো ইকোনমিক্সের যে চ্যাপ্টারগুলি আছে এগুলি 1st, 2nd, 3rd করাবো, তারপর আবার এটা ধরবো। এরকম করে দুটাই এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।